ডিয়ার ভিউয়ার্স, আলোচনা করছি রাইট ফর্ম অফ ভার্বের পার্ট 2 নিয়ে, অর্থাৎ দ্বিতীয় পার্ট। তো প্রথম পার্টের আলোচনায় আমরা আলোচনা করেছিলাম টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, টু ডু ভার্ব এবং মডাল ভার্ব থাকলে কিভাবে ভার্বের রূপ পরিবর্তন করতে হয় সেটা নিয়ে আলোচনা করেছিলাম। তো এবার আলোচনা করছি পার্ট 2তে টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, টু ডু ভার্ব এবং মডাল ভার্ব না থাকলে কিভাবে ভার্বের রূপ পরিবর্তন করতে হয় সেটা নিয়ে। তো তার পূর্বে আমাদের কিছু বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ যা অবশ্যই জেনে রাখতে হবে, সেই বিষয়ে আলোচনা করছি। তো সেই বিষয়ে প্রথমে হচ্ছে লিস্ট অফ অক্সিলারি ভার্ব, অর্থাৎ সাহায্যকারী ভার্বের তালিকাটা সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। তো এখানে সাহায্যকারী ভার্বের তালিকাটা দেওয়া আছে, আমরা একটু লক্ষ্য করি। এখানে টেন্স এই কলামে দেওয়া আছে টেন্স সম্পর্কে, এবং এই কলামে অক্সিলারি ভার্ব, অর্থাৎ কোন টেন্সের অক্সিলারি ভার্ব কোনটা সেই সম্পর্কে ধারণা দেওয়া আছে। তো আমরা দেখে নিই। প্রেজেন্ট সিম্পল টেন্স, তো প্রেজেন্ট সিম্পল টেন্সে আছে এম ইজ আর, সর্বদাই এম ইজ আর, তবে শর্ত আছে যদি মূল ভার্ব না থাকে, অর্থাৎ যদি মূল ভার্ব না থাকে তাহলে এম ইজ আর বসবে, আর যদি মূল ভার্ব থাকে তাহলে বসবে না। তারপর হচ্ছে পাস্ট সিম্পল টেন্স, পাস্ট সিম্পল টেন্সের ক্ষেত্রে হচ্ছে ওয়াজ ওয়ার, এখানেও শর্ত যদি মূল ভার্ব না থাকে, অর্থাৎ যদি মূল ভার্ব না থাকে তাহলে পাস্ট সিম্পল টেন্সের ক্ষেত্রে ওয়াজ ওয়ার আসবে, নয়তো বসবে না। এরপর হচ্ছে ফিউচার সিম্পল টেন্স, ফিউচার সিম্পল টেন্সের ক্ষেত্রে হচ্ছে শ্যাল উইল। তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এম ইজ আর, পাস্ট কন্টিনিউয়াস টেন্স ওয়াজ ওয়ার, ফিউচার কন্টিনিউয়াস টেন্স শ্যাল বি উইল বি। তারপর প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাভ হ্যাজ, পাস্ট পারফেক্ট টেন্স হ্যাড, ফিউচার পারফেক্ট টেন্স শ্যাল হ্যাভ উইল হ্যাভ। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স have been, has been, past perfect continuous tense had been, future perfect continuous tense shall have been, will have been। এই গেল টেন্সের অক্সিলারি ভার্বের তালিকা। তো অক্সিলারি ভার্ব যদি আমরা একটু ফলো করি তাহলে খুব সহজে শেখা যাবে। এখানে দেখা যাচ্ছে প্রেজেন্ট সিম্পল এবং পাস্ট সিম্পল, এই এম ইজ আর ওয়াজ ওয়ার, এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস এম ইজ আর, প্রেজেন্ট সিম্পল টেন্স এম ইজ আর, পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ ওয়ার, পাস্ট সিম্পল ওয়াজ ওয়ার, একই, একটু শর্ত আছে, এগুলি ফলো করলেই হবে। ফিউচার সিম্পল টেন্স আছে শ্যাল উইল, এবং এখানে ফিউচার কন্টিনিউয়াস টেন্স আছে শ্যাল এবং উইলের সাথে বি যুক্ত করে শ্যাল বি উইল বি। আর এইখানে আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে হ্যাভ হ্যাজ, এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হ্যাভ এবং হ্যাজের সাথে বিন যুক্ত হয়ে হ্যাভ বিন হ্যাজ বিন। তারপর পাস্ট পারফেক্ট টেন্সে আছে হ্যাড, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে হ্যাডের সাথে বিন যুক্ত হয়ে হচ্ছে হ্যাড বিন, এবং ফিউচার পারফেক্ট টেন্সে আছে শ্যাল হ্যাভ উইল হ্যাভ, এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে শ্যাল হ্যাভ এবং উইল হ্যাভের সাথে বিন যুক্ত হয়ে হচ্ছে শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন। তো আমরা সহজে শিখতেও পারি। তারপর আমরা চলে যাচ্ছি পরবর্তী রুলসে, যেটা আমাদের মনে অবশ্যই রাখতে হবে, সেটা হচ্ছে ফর্ম অফ ভার্ব। এটা সম্পর্কে অবশ্যই আমাদের ভালো ধারণা থাকতে হবে। তো ফর্ম অফ ভার্ব এই কলামে দেওয়া আছে ভার্বের ফর্ম, অর্থাৎ ভার্বের রূপ, এবং এই কলামে দেওয়া আছে ফর্ম অনুযায়ী টেন্স, অর্থাৎ কোন টেন্সে কোন ফর্ম হয় সেই সম্পর্কে আমরা এই ছকটার মাধ্যমে পুরোপুরি ধারণা নিয়ে নেব। তো ভার্বের ফর্ম চারটা: প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ আইএনজি, এই চারটা ফর্ম হয় ভার্বের। তো এই ক্ষেত্রে প্রেজেন্ট ফর্ম কোন কোন টেন্সে, আমরা আগে টেন্স পেয়েছি 12টা টেন্সের মধ্যে কোন কোন টেন্সে প্রেজেন্ট ফর্ম, কোন কোন টেন্সে পাস্ট ফর্ম, কোন কোন টেন্সে পাস্ট পার্টিসিপল এবং কোন কোন টেন্সে প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ আইএনজি হয়, সেটা আমরা ধারণা নিয়ে নিচ্ছি। প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট সিম্পল ও ফিউচার সিম্পল টেন্স, অর্থাৎ এই দুইটা টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট ফর্ম হবে, অন্য কোনো টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট ফর্ম হবে না। তারপর হচ্ছে পাস্ট ফর্ম, পাস্ট সিম্পল টেন্স, অর্থাৎ শুধুমাত্র পাস্ট সিম্পল টেন্সের ক্ষেত্রে হবে পাস্ট ফর্ম। তারপর হচ্ছে পাস্ট পার্টিসিপল, সকল পারফেক্ট টেন্সের ক্ষেত্রে, অর্থাৎ যত পারফেক্ট টেন্স আছে, অর্থাৎ তিনটা প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট, এই তিনটার ক্ষেত্রে পাস্ট পার্টিসিপল। তারপর হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ আইএনজি সকল কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে, অর্থাৎ যতগুলি কন্টিনিউয়াস টেন্স আছে প্রত্যেকটার ক্ষেত্রে
আইএনজি, যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ 6টা টেন্সের ক্ষেত্রে হচ্ছে আইএনজি, আর 3টা টেন্সের ক্ষেত্রে হচ্ছে পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট। এবং পাস্ট ফর্ম হবে শুধু একটা টেন্সের ক্ষেত্রে পাস্ট সিম্পল, প্রেজেন্ট সিম্পল এবং ফিউচার সিম্পল টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট ফর্ম। এটুকু আমরা ভালো করে ধারণা রাখবো। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা মূল আলোচনায় চলে আসি। রাইট ফর্ম অফ ভার্ব, রাইট ফর্ম অফ ভার্বের নিয়ম ও এর ব্যবহার। রুল 1, প্রেজেন্ট সিম্পল টেন্স এর ক্ষেত্রে সাবজেক্ট হি, সি, ইট এবং অন্য যে কোনো সিঙ্গুলার নাউন হলে ভার্বের শেষে এস অথবা ইএস যোগ হয়, নয়তো কিছুই যোগ হয় না। অর্থাৎ এই থেকে আমরা বুঝতে পারছি সাবজেক্টটা যদি প্রেজেন্ট সিম্পল টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি হি, সি, ইট এবং অন্য যে কোনো সিঙ্গুলার নাউন হয়, তাহলে অবশ্যই ভার্বের শেষে এস নয়তো ইএস যোগ করতে হবে। 2টা থেকে একটা যোগ করতে হবে। এখন কথা হচ্ছে 2টা থেকে একটা যোগ করতে হবে। এখন আমরা কোনটা যোগ করব, এস না ইএস? আমরা সাবজেক্ট দেখলাম হি আছে, সি আছে, ইট আছে এবং যে কোনো সিঙ্গুলার নাউন আছে, তাহলে এস অথবা ইএস যোগ করতে হবে। কিন্তু কোনটা যোগ করব, এস না ইএস? সেই নিয়ে আরেকটা নিয়ম আছে, তো এই নিয়মটা দেখে নিই। ভার্বের শেষের অক্ষর যদি ও এস এইচ হয় তাহলে ইএস, অর্থাৎ ভার্বের শেষের অক্ষর যদি ও এস এইচ হয় তাহলে ইএস, নয়তো এস যোগ হয়। তো উদাহরণ আমরা দেখে নিই। এখানে উদাহরণ দেওয়া আছে, হি ব্র্যাকেটে ইট রাইস। তো এখানে সাবজেক্ট হি আছে, সুতরাং আমরা জানি এখানে আগেই দেওয়া আছে হি, সি, ইট, এইগুলি সাবজেক্ট থাকলে অবশ্যই ভার্বের শেষে এস অথবা ইএস যোগ করতে হবে। তো এখানে যেহেতু সাবজেক্ট হি, সুতরাং এস অথবা ইএস যোগ করতে হবে। এখন কোনটা যোগ করব, এস না ইএস? তো রুলস আছে ভার্বের শেষে অক্ষর ও এস, এই 3টা অক্ষর থাকলে ইএস নয়তো এস। সুতরাং এই শেষের অক্ষরটা, ভার্বের শেষের অক্ষরটা এই 3টার মাঝে না, সুতরাং শুধু এস, এই জন্য ইটস, হি ইটস রাইস। তারপর চলে আসি পরের সেন্টেন্সে। দ্য বয় ক্যাচ ফিশ ইন দ্য রিভার। এখানে দ্য বয় একটি বালক বোঝা যাচ্ছে, বালকটি, অর্থাৎ এখানে একটা সিঙ্গুলার নাউন। আর আমরা জানি আগেই নিয়ম দেওয়া আছে সিঙ্গুলার নাউন হলে ভার্বের শেষে এস অথবা ইএস যোগ করতে হয়। সুতরাং এখানে এই ক্যাচের শেষে এস অথবা ইএস যোগ করতে হবে। এখন কোনটা যোগ করব, এস না ইএস? এই ক্ষেত্রে আমরা শেষের অক্ষরটা লক করব এইস। এখানে রুলস দেওয়া আছে ও এস ইস, এই 3টা অক্ষর থাকলে ইএস, সুতরাং এখানে ক্যাচের শেষে হবে ইএস। দ্য বয় ক্যাচেস ফিশ ইন দ্য রিভার। এরপর আমরা চলে যাচ্ছি পরের সেন্টেন্সে। দে প্লে ফুটবল। এখানে দে সাবজেক্ট, এই দে সাবজেক্টটা প্লুরাল, অর্থাৎ একাধিক, একের অধিক। সুতরাং এখানে ভার্বের শেষে এস অথবা ইএস যোগ হবে না, অর্থাৎ এইটাই থাকবে। সুতরাং দে প্লে ফুটবল হয়ে গেল দে প্লে ফুটবল। এ তো প্রথম রুল আলোচনা শেষ। এরপর আমরা চলে আসি রুল 2, অর্থাৎ দ্বিতীয় রুলে। রুল 2 দেওয়া আছে, বি ভার্ব বিহীন বাক্যকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে হলে টেন্স ও সাবজেক্ট অনুযায়ী ডু, ডাজ, ডিড ব্যবহার করতে হয়। অর্থাৎ যে ভার্বের মধ্যে অক্সিলারি ভার্ব নাই, অর্থাৎ বি ভার্ব নাই, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, অবশ্যই ডু, ডাজ, ডিড ব্যবহার করতে হবে যদি নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ করি। কারণ নেগেটিভ এবং ইন্টারোগেটিভ কখনোই অক্সিলারি ভার্ব ছাড়া হয় না। সেই ক্ষেত্রে এই অক্সিলারি ভার্ব যেহেতু নেই, সুতরাং এইখানে ডু, ডাজ, ডিড অক্সিলারি ভার্ব এনে কাজ করতে হবে। তো এখানে আছে দ্য গার্ল নট সিং, অর্থাৎ নেগেটিভ বুঝিয়ে দেওয়া হয়েছে, সিং এ সং। তো এখানে আমরা কি করব, অবশ্যই ডু অথবা ডাজ নিয়ে আসব। তো এখানে আমরা ডু, ডাজ, ডিড, এখানে আমরা ডু অথবা ডাজ 2টা থেকে আমরা কোনটা আনবো? এই ক্ষেত্রে আমাদের দেখতে হবে সাবজেক্টটা কি। সাবজেক্টটা হচ্ছে দি গার্ল, অর্থাৎ দি গার্লটা হচ্ছে সিঙ্গুলার নাউন। আমরা জানি সিঙ্গুলার নাউন থাকলে ভার্বের শেষে একটু আগে জানলাম এস অথবা ইএস যোগ হয়। সেই ক্ষেত্রে ডোর সাথে ইএস যুক্ত যেটা সেটা ডাজটা আসবে, অর্থাৎ এই ডোর সাথে এই ইএস এর কাজটা করছে, ডোর সাথে ইএস যেটা আছে অর্থাৎ ডাজ সেটা আসবে। সুতরাং হবে দি গার্ল ডাজ নট সিং এ সং,
অর্থাৎ এই বাক্যটাই হচ্ছে জাস্ট এখানে ডাজ নট যুক্ত হয়েছে। তো এই ক্ষেত্রে আমরা যদি পাস্ট ফর্মে নেই, এই ডাজ নটটাকে আমরা ডিড নট দিলেও হবে, অর্থাৎ দি গার্ল ডিড নট সিং এ সং। তারপরে চলে আসি আমরা সেকেন্ড সেন্টেন্সে, হি কেম হোম এস্টারডে। হি কেম হোম এস্টারডে, এখানে পাস্ট ফর্ম, এখানে পাস্ট ফর্ম দেওয়া আছে, সুতরাং এটা অবশ্যই পাস্ট ফর্ম, যেহেতু পাস্ট সেন্টেন্স অবশ্যই ডিড ইউজ করতে হবে, প্রশ্নবোধক বাক্য। এই জন্য কী হলো, কেম যেহেতু আছে পাস্ট ফর্ম, এই কেম দেখে কামের পাস্ট ফর্ম দেখে আমরা বুঝেছি পাস্ট টেন্স এটা, সুতরাং এটার অবশ্যই ডিড দিতে হবে। ডু ডাস ডিড, অক্সিলারি ভার্ব যেহেতু নাই, আগেরটা তো অক্সিলারি ভার্ব ছিল না, অক্সিলারি ভার্ব যেহেতু নাই এই জন্য প্রথমেই ডিড দিতে হচ্ছে। কারণ আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অবশ্যই ডু ডাস ডিড অথবা অন্য অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে আসে, এই জন্য এইখানে ডু ডাস ডিড নাই, তারপরেও এই ডিডটা শুরুতে দেওয়া হলো, তারপর সাবজেক্ট হি, তারপর কেম। এই যখন ডিড ব্যবহার করা হয়েছে তখন এইখানে পাস্ট ফর্মটা থাকবে না, এটা হয়ে যাবে প্রেজেন্ট ফর্ম, কাম হয়ে যাবে, কেম হয়ে যাবে কাম, হোম স্টাডি। এ তো হয়ে গেল। এরপরে চলে যাচ্ছে আমাদের পরবর্তী রুলসে। পরবর্তী রুলসটা হচ্ছে রুল 3, চিরন্তন সত্য ও অভ্যাসগত কোনো কাজ বোঝালে প্রেজেন্ট সিম্পল টেন্স হয়। যেমন দি সান রাইজ ইন দ্য ইস্ট, তো এখানে বোঝা যাচ্ছে দি সান রাইজ ইন দ্য ইস্ট, অর্থাৎ সূর্য পূর্ব দিকে ওঠে, এই কথাটা হচ্ছে চিরন্তন সত্য, এই জন্য অবশ্যই প্রেজেন্ট সিম্পল টেন্স হবে। আর প্রেজেন্ট সিম্পল টেন্স হলে ভার্বের পরিবর্তন হয় না, অর্থাৎ ভার্বটা প্রেজেন্ট ফর্মে থাকে, অর্থাৎ রাইজই রয়ে গেল। তবে আমরা জানি প্রেজেন্ট সিম্পল টেন্সে যদি সাবজেক্ট হি সি এবং ইট এবং যদি সিঙ্গুলার নাউন হয় তাহলে ভার্বের শেষে এস অথবা ইয়েস যোগ করতে হবে। এখানে দি সান এটা সিঙ্গুলার নাউন, সুতরাং ভার্বের শেষে এস অথবা ইয়েস যোগ করতে হবে। ই অলরেডি আছে, এই জন্য শুধু এস যুক্ত করে কমপ্লিট হয়ে গেল। তারপরে রুলস 4, হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার, লেট ইত্যাদির পর V1 হয়, অর্থাৎ ভার্বের বেস ফর্ম হয়। তো এই ক্ষেত্রে আমরা কি দেখব, ইউ হ্যাড বেটার আছে, আমরা আগে রুলস জানছি, সুতরাং ভার্বের V1 হবে, অর্থাৎ বেস ফর্ম হোম। তো এই ক্ষেত্রে কোনো পরিবর্তন নাই, এই বেস ফর্ম গো হয়ে গেল, ইউ হ্যাড বেটার গো হোম। তারপর আই উইল নট লেট ইউ এন্টার দ্য ক্লাসরুম, তো এই ক্ষেত্রে যেহেতু লেট আছে, আমরা আগেই জানি লেট থাকলে ভার্বের বেস ফর্ম হবে, অর্থাৎ ভার্বের V1, সুতরাং আই উইল নট লেট ইউ এন্টার, এই এন্টার ব্র্যাকেটে আছে, অর্থাৎ এটার পরিবর্তন হবে না, এটা এন্টারই রইল, তারপর দ্য ক্লাসরুম হয়ে গেল 4 নং রুল। তারপর হলো 5 নং রুলে দেখা যায় কি আছে, রুল 5, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি ইত্যাদি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, অর্থাৎ এই শব্দগুলি যদি থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো আমরা প্রথম সেন্টেন্স দেখে নিই, হি টেক হিজ লাঞ্চ জাস্ট নাও, এই জাস্ট নাও থাকাতে আমরা বুঝতে পারলাম যে এটা পারফেক্ট টেন্স হবে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ। এই ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে সাবজেক্টের পর কোনটা হবে, এখানে সাবজেক্টের পর অক্সিলারি ভার্ব দেওয়া নাই, অক্সিলারি ভার্ব দিতে হবে, হ্যাভ অথবা হ্যাজের মধ্য থেকে দিতে হবে, কোনটা দিব। আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ হি সি ইট অথবা যে কোনো সিঙ্গুলার নাউন হলে ভার্বের শেষে অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাজ বসে। তো এখানে হির পর যেহেতু হি, এরপর হ্যাজ বসালাম, তারপর পারফেক্ট টেন্সে মূল ভার্বের হয় পাস্ট পার্টিসিপল, অর্থাৎ এই টেকের পাস্ট পার্টিসিপল হচ্ছে টেকেন, তারপর বাকিটুকু ঠিক আছে, হিজ লাঞ্চ জাস্ট নাও, অর্থাৎ হি হ্যাজ টেকেন হিজ লাঞ্চ জাস্ট নাও। তারপরের সেন্টেন্স, দে অলরেডি কাম হুম, এই অলরেডি দেখে আমরা বুঝলাম পারফেক্ট টেন্স হবে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ অথবা হ্যাজ অক্সিলারি ভার্ব দিতে হবে, এখানে অক্সিলারি ভার্ব নাই, ইউজ করতে হবে। তো দের পর হচ্ছে হ্যাভ, তারপর অলরেডি ঠিক আছে, কামের পাস্ট পার্টিসিপল হচ্ছে কাম কেম কাম, পাস্ট পার্টিসিপল ঠিক থাকছে, তারপর হোম, অর্থাৎ দে হ্যাভ অলরেডি কাম হোম, এই কামটা পাস্ট পার্টিসিপল হচ্ছে আর এবং অক্সিলারি ভার্ব এখানে যুক্ত হয়েছে আগেরটার মতো। তারপর আমরা চলে যাচ্ছি রুল 6। তো রুল 6 দেখা যাক কি আছে, এস্টারডে, এগো, লং সিন্স, লাস্ট নাইট ইত্যাদি থাকলে
পাস্ট সিম্পল টেন্স হয় ইত্যাদি যদি থাকে, এই শব্দগুলি থাকলে পাস্ট সিম্পল টেন্স। তো আমরা অটোমেটিক্যালি বুঝতেছি পাস্ট সিম্পল টেন্সে ভার্বের পাস্ট ফর্ম অক্সিলারি ভার্ব লাগে না, যদি মূল ভার্ব থাকে লাগে না, আমরা জানি পাস্ট সিম্পল টেন্সের ক্ষেত্রে। তো এখানে আমরা দেখি কামে ব্র্যাকেট বন্দি, তো আই কাম হোম লাস্ট নাইট, এই লাস্ট নাইট থাকাতে আমরা বুঝতে পারছি এটা পাস্ট সিম্পল টেন্স হবে, অর্থাৎ কামটা হয়ে যাচ্ছে কেম, আর কোনো পরিবর্তন নেই, অক্সিলারি ভার্বের প্রয়োজন নাই, আই কেম হোম লাস্ট নাইট। রুল 6 কমপ্লিট। এরপর আমরা চলে যাচ্ছি পরবর্তী রুলসে। পরবর্তী রুলসে দেখা যাক কি আছে। রুল 7, ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল প্লাস ফিউচার সিম্পল, অর্থাৎ ইফ যুক্ত সেন্টেন্সটা প্রথম সেন্টেন্স যদি প্রেজেন্ট সিম্পল থাকে তাহলে পরের সেন্টেন্সটা হবে ফিউচার সিম্পল, অর্থাৎ ইফ হি ওয়ার্কস হার্ড, এখানে প্রেজেন্ট সিম্পল ওয়ার্কস হার্ড ভার্বের সাথে এস আছে, তারপর হি শাইন ইন লাইফ, অর্থাৎ এইখানে যেহেতু প্রেজেন্ট সিম্পল অক্সিলারি ভার্ব নেই এবং ভার্বটা প্রেজেন্ট ফর্ম, সুতরাং এটা প্রেজেন্ট সিম্পল, এইখানে অবশ্যই ফিউচার সিম্পল হবে, অর্থাৎ ফিউচার সিম্পল হলে অক্সিলারি ভার্ব শ্যাল অথবা উইল ব্যবহার করতে হবে এই স্থলে সাবজেক্টের পর, এই যে শ্যাল অথবা উইল ব্যবহার করা হলো। তারপর আমরা জানি ফিউচার সিম্পল হচ্ছে ভার্বের রূপ এটাই থাকে, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম শাইনই রইল, শ্যাল অথবা উইলের মধ্যে উইল বসালাম, তারপর শাইনই রইল, কমপ্লিট হয়ে গেল। ইফ হি ওয়ার্কস হার্ড হি উইল শাইন ইন লাইফ, এটা এইভাবে হইতে পারে, ব্র্যাকেট এদিকে আছে, এদিকে ওয়ার্কের সাথে ব্র্যাকেট হতে পারে, তাহলে কেমন হয় দেখি। ইফ হি ওয়ার্ক হার্ড হি উইল শাইন ইন লাইফ, অর্থাৎ এইখানে ফিউচার সিম্পল আছে, ইফ আছে, সুতরাং প্রথমটা হবে প্রেজেন্ট সিম্পল টেন্স। তো প্রেজেন্ট সিম্পল টেন্সে সাবজেক্টের পর অবশ্যই সাহায্যকারী ভার্ব মূল ভার্ব থাকলে লাগে না, এখানে মূল ভার্ব আছে লাগবে না, এবং ভার্বের শেষে এস অথবা ইয়েস দিতে হয়, যেহেতু সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ হি সি ইট এবং যে কোনো সিঙ্গুলার নাম হলে ভার্বের শেষে এস অথবা ইয়েস দিতে হয়, ওয়ার্কের শেষে, এখানে সাবজেক্ট হি, এই জন্য ওয়ার্কের শেষে এস যুক্ত হয়েছে ওয়ার্কস, অর্থাৎ এই ওয়ার্কের পরিবর্তন হচ্ছে ওয়ার্কস, কমপ্লিট সেন্টেন্স। এরপর হলো রুল 8। রুল 8 হচ্ছে একই রুলস, ইফ যুক্ত, এখানে ছিল ই প্লাস প্রেজেন্ট সিম্পল এবং ফিউচার সিম্পল, আর এটা হচ্ছে ই প্লাস পাস্ট সিম্পল, অর্থাৎ পাস্ট সিম্পল হলে কি হবে, পাস্ট সিম্পল হলে সেকেন্ড সেন্টেন্সটা হবে সাবজেক্ট প্লাস উড অথবা কুড মাইট, এই তিনটা থেকে যে কোনো একটা প্লাস ভার্বের ওয়ান। এক্ষেত্রে আমরা লক্ষ্য করি ইফ হি কেম, এখানে পাস্ট সিম্পল দেখা যাচ্ছে, সুতরাং এই আই গো দেওয়া, আয়ের পর অথবা উড কুড মাইট এই তিনটা থেকে একটা দিয়ে তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ গো ঠিক থাকবে। তো এটাই করা হলো, ইফ হি কেম, আয়ের পর উড দেওয়া হলো, তারপরে গো, কমপ্লিট। তারপর ইফ হি কাম আই উড গো, অর্থাৎ এইখানে দেওয়া হয়েছে আই উড গো, যেহেতু দেওয়া সাবজেক্টের পর উড কুড গো মাইট তিনটা থেকে একটা দেওয়া, সুতরাং এটা হবে পাস্ট ফর্ম, অর্থাৎ ইফ হি এই কাম হয়ে যাবে কেম হলো, অর্থাৎ ইফ হি কেম আই উড গো, কমপ্লিট। এরপর আসি আমরা রুল 9। রুল 9, এই ইফ যুক্ত সেন্টেন্সে ইফ প্লাস পাস্ট পারফেক্ট প্লাস, যদি অর্থাৎ আগে আমরা পেয়েছি ই প্লাস প্রেজেন্ট সিম্পল, তারপর ই প্লাস পাস্ট সিম্পল, এখন হচ্ছে পাস্ট পারফেক্ট, ই প্লাস পাস্ট পারফেক্ট থাকলে পরেরটা হবে সাবজেক্ট দিয়ে উড কুড মাইট দিয়ে হ্যাভ দিয়ে তারপরে ভার্বের 3 অর্থাৎ B3, অর্থাৎ ইফ আই হ্যাড সিন হিম, এখানে পাস্ট পারফেক্ট টেন্স, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল এবং সাহায্যকারী ভার্ব হ্যাড, অক্সিলারি ভার্ব হ্যাড আছে, সুতরাং এটা হবে সাবজেক্টের পর উড কুড মাইট এবং হ্যাভ দিয়ে তারপরে ভার্বের 3 হবে, অর্থাৎ আয়ের পর উড কুড মাইট হ্যাভ দিয়ে তারপরে টেলের পাস্ট পার্টিসিপল হবে টোল্ড, এখানে দেওয়া হয়েছে এই যে সাবজেক্টের পর মাইট হ্যাভ দেওয়া হয়েছে, তারপরে টেলের পাস্ট পার্টিসিপল টোল্ড, বাকিটুকু ঠিক আছে, অর্থাৎ ইফ আই হ্যাড সিন হিম আই মাইট হ্যাভ টোল্ড হিম দ্য ম্যাটার। তারপরে হলো ইফ আই সি হিম, এখানে এটা ঠিক আছে, দ্বিতীয় সেন্টেন্সটা ঠিক রাখা হয়েছে, এইদিকে কি হবে, অর্থাৎ সাবজেক্টের পর মাইট হ্যাভ দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল যেহেতু, সুতরাং এটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। তো পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে অবশ্যই সাবজেক্টের পরে হেড লাগাতে হবে, তো হলো ইফ এই সাবজেক্টের পর হেড দেওয়া হলো, তারপর সির পাস্ট পার্টিসিপল সিন, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল দিতে হবে পারফেক্ট টেন্সে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল দেওয়া হলো, সি হয়ে গেল সিন, এটা ব্র্যাকেট থাকার কথা। তো কি হলো, ইফ আই হ্যাড সিন হিম আই মাইট হ্যাভ টোল্ড হিম দ্য
ম্যাটার, অর্থাৎ এটা এবং এটা একই। এরপর আসি আমরা রুল 10। এই ইফযুক্ত সেন্টেন্সই অনেকগুলি রুলস। ইফ প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার যদি থাকে তাহলে ডট ডট এদিকে হবে সাবজেক্ট উড কুড মাইট হ্যাভ ভার্বের 3, অর্থাৎ ঠিক আগের রুলটার মতোই উড কুড মাইট দিয়ে হ্যাভ দিয়ে ভার্বের 3। এখানে ওয়ার থাকলে, অর্থাৎ আগেরটা ছিল পাস্ট পারফেক্ট থাকলে, আর এখানে ওয়ার থাকলে একই কথা। রুলস সেকেন্ড সেন্টেন্সটা একই রুল, অর্থাৎ ইফ আই ওয়ার আছে এ বার্ড, সুতরাং এখানে হবে আয়ের পরে উড কুড মাইট হ্যাভ দিয়ে তারপরে ভার্বের 3। এই জন্য আয়ের পরে উড হ্যাভ দিয়ে ফ্লাইয়ের পাস্ট পার্টিসিপল ফ্লাউন দেওয়া হয়েছে। এটা কমপ্লিট। তারপর আমরা আসি রুল 11। ই প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার, অর্থাৎ আগেরটার মতোই যদি ওয়ার থাকে তাহলে সাবজেক্ট উড কুড মাইট ভার্বের 1। এই ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে ইফ সাবজেক্ট ওয়ার আগেরটাতে ছিল, এখানেও ইফ সাবজেক্ট ওয়ার একই রুলস। সেকেন্ড সেন্টেন্সে আসছে সাবজেক্ট উড কুড মাইট B1 আর এটা হচ্ছে B3, অর্থাৎ এখানে ভার্বের টুকুই পার্থক্য, অর্থাৎ যেটাই দেওয়া যায় সেইটাই কারেক্ট। এটুকু আমরা ধরতে হবে, এটুকু আমাদের মনে রাখতে হবে। তো এদিকে দেখি ইফ আই ওয়ার এ বার্ড আই ফ্লাই, তো এখানে হবে সাবজেক্ট দিয়ে তারপরে উড কুড মাইট তিনটা থেকে একটা দিয়ে ভার্বের 1, অর্থাৎ আই উড ফ্লাই। ইফ আই ওয়ার এ বার্ড আই উড ফ্লাই, কমপ্লিট। এরপর আমরা চলে যাব রুল 12, অর্থাৎ রুল 12তে। রুল 12-এ আছে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস B3, অর্থাৎ প্রথম সেন্টেন্সে থাকবে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস B3, তারপরে ডট ডট পরের সেন্টেন্সে হবে সাবজেক্ট প্লাস উড কুড মাইট হ্যাভ প্লাস ভার্বের 3, অর্থাৎ আমরা একটু আগে যে রুলসটা পেয়েছি ই প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার থাকলে যে রুলসটা, অথবা ই প্লাস পাস্ট পারফেক্ট থাকলে যে রুলসটা, এটাই। অর্থাৎ ইফের কাজটা এই হ্যাড করছে। হ্যাড থাকলে সাবজেক্ট অথবা ভার্বের 3 থাকলে পরেরটা হবে সাবজেক্ট উড কুড মাইট হ্যাভ ভার্বের 3। এখানে দেওয়া আছে ইফ আই বিন এ কিং, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্বের 3, বির পাস্ট পার্টিসিপল বিন, আমরা জানি বির পাস্ট ফর্ম ওয়াজ ওয়ার, তারপরে পাস্ট পার্টিসিপল বিন। তো যেহেতু সাবজেক্ট দিয়ে হ্যাড দিয়ে সাবজেক্ট দিয়ে তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভার্বের 3, সুতরাং এইদিকে হবে সাবজেক্ট উড কুড মাইট হ্যাভ পরে ভার্বের 3। এই জন্য সাবজেক্ট দিয়ে এই যে এইখানে উড কুড এর পরিবর্তে উড দেওয়া হয়েছে এবং ভার্বের 3 হেল্পের পাস্ট পার্টিসিপল হ্যাভ দিয়ে তারপরে ভার্বের 3 হেল্পের পাস্ট পার্টিসিপল হেল্পড, তারপর বাকিটুকু দ্য পুর, অর্থাৎ হ্যাড আই বিন এ কিং আই উড হ্যাভ হেল্পড দ্য পুর। এরপর নোট আছে একটা, দেখে নেই। ইফ যুক্ত রুলগুলিতে ইফ এর স্থলে হ্যাড থাকলে একই নিয়ম প্রযোজ্য, অর্থাৎ ইফ যেগুলি আমরা ব্যবহার করেছি যে রুলগুলি দিয়েছি, ইফ না থেকে যদি হ্যাড থাকে হ্যাডের ক্ষেত্রে ওই একই রুল প্রযোজ্য। তারপরে আমরা চলি রুল 13, অর্থাৎ রুল 13। সিন্স অথবা ফরের পর সময় উল্লেখ থাকলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, অর্থাৎ পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, এটা মনে রাখতে হবে। হি ডো এখানে দেওয়া দ্য ওয়ার্ক সিন্স দ্য মর্নিং, এই সিন্স এবং ফরের পর সিন্সের পর সময় উল্লেখ, সুতরাং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলে আমরা জানি ভার্বের সাথে আইএনজি হয়, তো এখানে ডোর সাথে আইএনজি হবে এবং অক্সিলারি ভার্ব অবশ্যই দিতে হবে, যেহেতু এখানে নাই। পারফেক্ট টেন্স অক্সিলারি ভার্ব হ্যাভ বিন হ্যাজ বিন, হির পর হ্যাজ বিন হয়, তো হি হ্যাজ বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স দ্য মর্নিং, কমপ্লিট। অর্থাৎ এই ডোর পরিবর্তে হয়েছে ডুইং, ডোর পরিবর্তে ডুইং এবং আগে আমরা অক্সিলারি ভার্ব বসিয়ে নিলাম হ্যাজ বিন। তারপর হচ্ছে ইট রেইন ফর 2 আওয়ার্স, এই যে পরের পর টাইম দেওয়া, সুতরাং এখানেও পারফেক্ট কন্টিনিউয়াস। তো ইটের পর হ্যাজ বিন অক্সিলারি ভার্ব এই স্থলে, তারপর রেইন হচ্ছে রেইনিং, বাকিটুকু ঠিক আছে ফর 2 আওয়ার্স অর্থাৎ ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স, এটাও কমপ্লিট। এরপর আসি আমরা রুল 14। রুল 14-এ হচ্ছে মাইন্ড উড ইউ মাইন্ড ওর্থ পাস্ট ক্যান নট হেল্প কুড নট হেল্প ইত্যাদি থাকলে B4, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি হয়। যেমন উড ইউ মাইন্ড, এই উড ইউ মাইন্ড আছে, সুতরাং ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ গিভের সাথে
আইএনজি। এই সূত্র থেকে আমরা বুঝে নিলাম কমপ্লিট। অর্থাৎ উড ইউ মাইন্ড গিভ মি দ্য বুক, এটা হয়ে গেল উড ইউ মাইন্ড গিভিং মি দ্য বুক। এরপর হি ক্যান নট হেল্প, এই ক্যান নট হেল্প দেখে বুঝলাম ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ ডুর সাথে আইএনজি, আর বাকিটুকু ঠিক আছে। তো হি ক্যান নট হেল্প ডুইং দ্য অ্যাসাইনমেন্ট কমপ্লিট। তারপর রুল 15 অর্থাৎ রুল 15, উড দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস কুড প্লাস বি1, অর্থাৎ উড দ্যাট থাকার পর সাবজেক্ট থাকলে তারপরে কুড হবে, তারপর বি1 হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তো উড দ্যাট আমরা পেলাম, সুতরাং এরপর হবে সাবজেক্ট, এই সাবজেক্টটা হলো, তারপর কুড বসাইতে হবে এই ফাঁকে, তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ যেটা আছে এটাই, অর্থাৎ এই আয়ের পর মাঝখানে কুড দিলাম, তারপর গো বসলো, এই গোটা এখানে বসলো, পরিবর্তন নেই, প্রেজেন্ট ফর্মে বসলো, অর্থাৎ উড দ্যাট আই কুড গো টু কলেজ কমপ্লিট। এরপর আমরা চলে যাই পরবর্তী রুলস। এরপর রুল 16 অর্থাৎ 16, টু বি, হ্যাভিং অথবা গট থাকলে ভার্বের 3 প্লাস ভার্বের 3, যেমন হি র্যান অ্যাওয়ে, হ্যাভিং, এই হ্যাভিং থাকাতে এই ভার্বের 3 হবে, অর্থাৎ টেকের পাস্ট পার্টিসিপল টেকেন, আর কোনো চিন্তা না, আর বাকিটুকু ঠিক আছে। হি র্যান অ্যাওয়ে হ্যাভিং টেকেন দ্য মানি। তারপরে হলো দ্য প্রিন্সিপাল ডিজায়ার্ড দ্য নোটিশ টু বি, ওই টু বি তাহাতে ভার্বের পাস্ট পার্টিসিপল, অর্থাৎ হ্যাংয়ের পাস্ট পার্টিসিপল হবে হাং, আর সব ঠিক আছে, অর্থাৎ দ্য প্রিন্সিপাল ডিজায়ার্ড দ্য নোটিশ টু বি হাং কমপ্লিট। এরপর রুল 17 অর্থাৎ রুল 17, ব্র্যাকেটে বি থাকলে পার্সন, নাম্বার ও টেন্স অনুযায়ী এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার অথবা বিন বসবে। এক্সাম্পল ইট, এরপর বি ব্র্যাকেট দেওয়া আছে, 2 ইয়ার্স এগো, 2 বছর আগের কথা, অতীতের কথা বলা হয়েছে, সুতরাং পাস্ট টেন্স হবে। এই জন্য আমরা জানি বি মানে এম, ইজ, আর অথবা ওয়াজ, ওয়ার, রুলসে এখানে দেওয়া আছে এম, ইজ, আর অথবা ওয়াজ, ওয়ার, এগুলি থেকে হবে। আর পাস্ট পার্টিসিপল হলে বিন, তো এই ক্ষেত্রে অতীতের কথা বোঝানো হচ্ছে, সুতরাং এই বি ভার্বের পরিবর্তে ওয়াজ অথবা ওয়ার হবে, ওয়াজ অথবা ওয়ার। তো এই দুটা থেকে হচ্ছে ইটের পর ওয়াজ সূত্র অনুযায়ী, অর্থাৎ বির পরিবর্তে ওয়াজ, ইট ওয়াজ 2 ইয়ার্স এগো। এরপর হচ্ছে আল্লাহ, বি এভরিহোয়ার, আল্লাহ সব জায়গায় আছে, তো এখানে বি ভার্ব হচ্ছে ইজ। তারপরে হলো ওয়ান অফ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের মাঝে একজন, এই জন্য বি হবে ইজ অথবা ওয়াজ, প্রেজেন্ট ফর্মে হলে ইজ আর পাস্ট ফর্মে হলে ওয়াজ, শুধু এইটুকু পরিবর্তন, আর সব ঠিক আছে। ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ অথবা ওয়াজ অ্যান অনেস্ট পারসন, যেটাই দেওয়া যাবে সেটাই ঠিক। তারপর হলো রুল 18 অর্থাৎ 18, বর্তমানে চলছে এমন বোঝালে এবং নাও অথবা অ্যাট দিস মোমেন্ট অথবা অ্যাট প্রেজেন্ট, এগুলি থেকে যে কোনো একটা, ইত্যাদি থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, অর্থাৎ এইগুলি থেকে যে কোনো একটা থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। যেমন হি সিং এ সং নাও, এই নাও দেখে আমরা বুঝলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সাথে আইএনজি, সিং এর সাথে আইএনজি, আর অক্সিলারি ভার্ব অবশ্যই দিতে হবে, অক্সিলারি ভার্ব এম, ইজ, আর, সাবজেক্ট যেহেতু হি সুতরাং ইজ, সূত্র অনুযায়ী কমপ্লিট। এরপর হলো রুল 19, রুল 19 হলো উইশ, ফ্যান্সি, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এইগুলি যদি থাকে, এইগুলিতে যে কোনো একটা থাকে তাহলে ভার্বের হবে, এরপরে ভার্বেরটা হবে টু অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম। তো আই উইশ, এই উইশ থাকাতে আমরা বুঝলাম ভার্বের পাস্ট ফর্ম সিং হয়ে যাবে স্যাং, অর্থাৎ আই উইশ আই স্যাং এ সং কমপ্লিট। তারপর ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম দেখে বুঝলাম ভার্বের পরবর্তী ভার্বটা হবে পাস্ট ফর্ম, এই চেঞ্জ বা ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে চেঞ্জড, ইট ইজ হাই টাইম হি চেঞ্জড হিজ ব্যাড হ্যাবিটস, অর্থাৎ শুধু ভার্বের পরিবর্তন আর কিছুই না। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার এই ভিডিওটিকে একটি লাইক করবে এবং কমেন্ট করে পরামর্শ দিবে এবং তোমার বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকে উপকৃত হওয়ার সুযোগ করে দিবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।